আপনার কি মনে হয় যে ত্যাগের কথা আমরা যখন বলছি তখন এই জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কি কোনো সংস্কার এসছে কিনা, কোনো পরিবর্তন এসছে কিনা আপনি ফিল করেন? আমি আসলে খুব স্বপ্ন দেখেছিলাম, খুবই আশাবাদী হয়েছিলাম গণ অভ্যুত্থানের সময়টা এবং পরবর্তী কিছুদিন হয় না যে অনেক বিশৃঙ্খলতা হচ্ছিল, কিন্তু তারপরও আমার একটা আশা ছিল যে হয়তো অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো এবং আমরা সব সময় আসলে বিশাল বিশাল সংস্কারের কথাগুলো বলছি, কিন্তু নিজেরও যে আসলে অনেক সংস্কার করার আছে, নিজের মন মানসিকতা, নিজের চিন্তা। আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম, মানে আমাদের এখানে এখানে কিন্তু মানে একটা যারা হচ্ছে দুর্নীতি করে তাদেরকে সেলিব্রেট করা হয়। এখানে কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে সেলিব্রেট করা হয়, তার কিন্তু কোনো লজ্জা নাই সোসাইটির কাছে। শুধু তাই না, আমি একটু অ্যাড করি, যারা দুর্নীতি করে টাকা পয়সা করছে, বিশাল বিশাল বাড়ি করছে, তাদেরকে বলা হয় বনেদি। হ্যাঁ, ঠিক কিছুদিনের মধ্যেই তারাই হয়ে যায় সম্ভ্রান্ত এবং বনেদি। বনেদি। এবং এই জায়গাটার জন্য হয় কি যে আপনি যে সততার সাথে আসলে কিছু একটা চেষ্টা করবেন, সেটার উৎসাহ তো মানুষ পায় না। রাইট। এবং যে যে ধর্মে বিশ্বাস করুক না কেন, কোনো ধর্ম কিন্তু কাউকে বলে নাই তুমি অসৎ হও, কোনো ধর্ম কাউকে বলে নাই যে তুমি দুর্নীতি করো। তো আমি আমি যেহেতু মুসলমান, আমার ধর্ম আমাকে এটা শেখায় নাই। আমার ধর্ম আমাকে বলছে যে তুমি নমনীয় হও, তুমি সততার সাথে কাজ করো, তুমি আরেকজনকে সম্মান করো। কিন্তু এই জিনিসগুলো আপু যেটা বললেন যে পরিবার থেকে তো আসলে এটা শিখতে হয়, কিন্তু এটা কিন্তু আসলেই ছোটবেলা থেকে শিখে বড় হতে হয়। এটা আমি এত বছরে এসে আমি বিলিভ করি। বিকজ আমার বাবা মার সাথে আমার কিন্তু অনেক ধরনের কনফ্লিক্ট আছে, তাদের সাথে আমার সব মতামত আমি মানে তাদের সাথে আমি একমত হতে পারি না। তারা তারা যেভাবে তাদের থট প্রসেস আলাদা, আমার আমার আলাদা। কিন্তু আমার বাবা মা কিন্তু কিছু শিক্ষা আসলে আমাকে ছোটবেলায় দিয়েছেন, যেটা আমি আমার আমার পুঁজি হিসেবে আসলে এখন কাজে লাগছে। তো এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে আমরা আমরা যদি গ্রুমিংটা। হ্যাঁ, এই গ্রুমিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা একটা অভ্যুত্থান নিয়ে কথা বলি। গণ অভ্যুত্থানের সময়ে আমরা দেখলাম খুব ক্রুশিয়াল টাইমে এগিয়ে আসলেন বাঁধন আপনি। তখন খুব কম শিল্পী এসছে, খুবই কম, হাতে গোনা। আপনি ঠিক কোন তাড়না থেকে এলেন এবং কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন তখন, কি ধরনের থ্রেট ফেস করেছিলেন? আসলে আমার কাছে রিয়া গোপের মৃত্যুটা আমাকে ভীষণভাবে নাড়া কার দিয়েছে। মৃত্যুটা? রিয়া গোপ, ওকে। যেই বাচ্চাটা ছাদে খেলছিল, ওর গুলি লাগলো এবং মারা গেল। ওর যেদিন গুলি লেগেছে সেই দিনই আসলে আমার মানে হয় না যে আমার সবার আগে মনে হয়েছে যে আমার মেয়ে আসলে ছাদে খেলতে যায় আমার বাবার সাথে, সো ওই মেয়েটার জায়গায় আমার মেয়ে হতে পারতো। সো যখন আমি এইটা ভাবছি, ওইটা আমি কিছুতেই প্রসেস করতে পারছিলাম না। এমনিতে যা হচ্ছে তা নিয়ে আমি স্ট্যাটাস দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রিয়া গোপ যেদিন মারা গেল, সম্ভবত 26 বা 27 তারিখে সে মারা গেছে। সো আমার আমার জাস্ট মনে হচ্ছে যে না, এইটা আসলে সম্ভব না এইভাবে এইভাবে চুপ করে বসে থেকে। কারণ বাচ্চাগুলো মরে যাচ্ছে রাস্তায়, গণগ্রেফতার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে, সরকার থেকে মিথ্যা কথা বলতেছে, আমাদেরকে বোকা মানুষ ভাবতেছে। কিন্তু বাঁধন, ইন্টারনেট তখন তো আপনি জানতেন যে এটা যদি হাসিনা পতন না হয়, না যদি হয়, সাকসেসফুল না হয় অভ্যুত্থানটা, তাহলে জেলে যেতে হবে। হ্যাঁ, আমার ঠিক। ওই ওই জিনিসটা মাথায় কাজ করে নাই আপু। তখন আর আসেনি। তখন আমার মনে হচ্ছে যে এই বাচ্চাগুলো এইভাবে মারা যাচ্ছে, আর আমরা যেহেতু আমি একটা আম, মানে প্রিভিলেজড গ্রুপের মানুষ, সো আমার আমার জাস্ট আমি গা বাঁচায় থাকবো। আমি এটা ভাবতেই পারছিলাম না। আমার আমার মূল্যবোধ, আমার মানে আমার নিজের সত্তা আমাকে বলেছে যে না, এইটা তুমি জাস্ট প্রিভিলেজড বলে আমার আমার তো কিছুই হতো না। আমি আন্দোলন করলেই কি আর না করলেই কি, বরং করে আমার দর্শক চলে গেছে অনেক। যে হয় না যে অডিয়েন্স হয়তো হারিয়েছি আমি অনেক। কেন এটা মনে হচ্ছে যে আন্দোলনে যোগদানের কারণে দর্শক চলে গেছে? মানে এখন যারা আন্দোলনকে সাপোর্ট করে নাই এরকম কিন্তু প্রচুর মানুষ আছে। তাই কি? হ্যাঁ, অনেক আছে আপু। সো তাদের কাছে তো আমি খারাপ হয়ে গেলাম, ভিলেন হয়ে গেলাম। ডাজ ইট রিয়েলি ম্যাটার টু ইউ? নো, ম্যাটার করলে তো আমি যেতাম না। আমি এটা বলছি যে হয় না যে অনেক কিছু চিন্তা করেই কিন্তু আমাকে যেতে হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেতে চাই আসলে বাচ্চাগুলোর পাশে, কারণ ওরা এত সাহস দেখাচ্ছে, আর আমি জাস্ট একটু প্রিভিলেজ বলে বাসায় বসে আরাম করে কফি খাবো আর হাই হাই করবো। হয় না। এটা তো হয় না। তো আমাদের মানে মিডিয়াতে যেটা হয়েছে যে আকরাম ভাই নামে একজন ভাইয়া আছে, ডিরেক্টর উনি। সো উনি প্রথম ইনিশিয়েটিভ নেয় যে আমরা কিছু একটা করতে চাই। তো তখন একটা গ্রুপে উনি লিখেন, ওই গ্রুপে কেউ রেসপন্স করে নাই।
আমি ওনাকে পার্সোনালি টেক্সট করছি, আমি বলছি ভাইয়া কেউ তো রেসপন্স করছে না, আমি আমি চাই আপনার সাথে থাকতে, আপনি কি করবেন বলেন, আমি আপনার সাথে আছি। সো পরে আমরা মিডিয়ার ইয়াং জেনারেশন যারা, আপনি বিশ্বাস করতে পারবেন না, সিনিয়ররা অনেক কনফিউজ ছিলেন অনেক ক্ষেত্রে, যে ওনারা যাবেন কি যাবেন না, 9 দফার সাথে একমত হবেন কি হবেন না, এইটা নিয়ে কনফিউজ ছিলেন। কিন্তু জুনিয়র যারা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে জুনিয়র যারা, তারা এক কথায় রাজি হয়েছে, বলেছে আপু আপনারা যান, আমরা আছি। এই হাসিনা পতনের দাবি যখন উত্থাপিত হলো তখন কি কেউ ফোন করেছিল বা কোনো থ্রেট? আমাদেরকে আগে থেকে অনেক থ্রেট করছিল। আমরা যে এটা অ্যারেঞ্জ করছি, এটা আসলে ইন্টেলিজেন্স থেকে ইনফরমেশনটা চলে গেছে, বা আমাদের ভেতর থেকে কেউ কেউ হয়তো পাস করেছে। মানে সবাই তো আসলে সাপোর্ট করছিল না এই ঘটনাটা, যে আমরা আসলে যে রাস্তায় দাঁড়াবো স্টুডেন্টের পাশে। সো কেউ কেউ আসলে ইনফরমেশন পাস করেছে যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সো আমাদেরকে বিভিন্ন সংস্থা থেকে ফোন করা হয়েছে, আমাকে পার্সোনালি অনেক মন্ত্রী ফোন করেছেন, যারা আমাকে পার্সোনালি কোন কোন চেনে। মন্ত্রী ফোন করেছিলেন? সংস্কৃতি মন্ত্রী যে ছিলেন উনি ফোন করেছেন আমাকে পার্সোনালি। আচ্ছা, আর ডিজিএফআই থেকেও? ডিজিএফআই থেকেও ফোন করা হয়েছে, যাতে আমাদের প্রোগ্রামটা না হয়, এটা মানে একদম সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে এরকম একটা প্রোগ্রাম, বেসিকলি একটা দেশদ্রোহিতার শামিল। সো এটা যাতে আমরা না করি। তো তারপরও আমরা আসলে ওই দিন সবার আবেগটা এত বেশি ছিল যে, এবং পুলিশ আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না, মানে আমরা যেখানে দাঁড়াতে চেয়েছি দাঁড়াতে দেয়নি, কিন্তু আমাদেরকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে, এবং আমরা বাধ্য করেছি যে আমরা যাব না। এবং যেহেতু আমরা পরিচিত মুখ, আমাদেরকে ওরা হয়তো গায়ে হাত দিতে পারেনি, কিন্তু ওরা আমাদেরকে ভার্বালি অনেক থ্রেট করেছে যে আপনারা এটা করতে পারেন না, এটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনারা এটা কেন করছেন, আপনারা বাসায় চলে যান, এটা সেফ না, আরও 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 নানান কথা আমাদেরকে বলেছে আসলে। এবং আমাকে বিভিন্ন টেক্সটের মাধ্যমে এবং বিভিন্ন ফোন কলের মাধ্যমে আমাকে বলেছে যে তোর খবর আছে, তোকে খুন করে ফেলবো, তোকে অ্যাসিড মেরে দিব। যেহেতু আমি অভিনয় করি, সো আমাকে ওই থ্রেটটা আসলে বেশি ভয় দেখানোর জন্য বলেছে যে অ্যাসিড মেরে দিব। এগুলো এগুলো তো হয়েছে আপু। এবং যখন 1 তারিখে আমরা এটা করলাম, তখন কিছু সাংবাদিক যারা ওনাদের মানে কি বলবো, ওনাদের পক্ষের আর কি, কিছু সাংবাদিক যারা ওনাদের পক্ষের, তারা আমাদেরকে নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করলো যে আমরা যে এই আন্দোলনে আমরা দাবি জানিয়েছি যে মানে স্বৈরাচার নিপাত যাক, হ্যাঁ, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এটা আমরা বলেছি। সো আমাদেরকে এখন অ্যারেস্ট করা উচিত এবং আমাদেরকে শাস্তির আওতায় আনা উচিত।